ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা, তেহরান, ইস্পাহান, কোম, কারাচ শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ, 53 শিশু শিক্ষার্থী সহ প্রাণহানি বাড়ছে। ঢাকা থেকে কাতার, দুবাই, সৌদি, বাহরাইন, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল, অনাকাঙ্ক্ষিত ঘটনায় যাত্রীদেরকে সমবেদনা শাহজালাল কর্তৃপক্ষের। জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী তারেক রহমান, ঐক্য রক্ষার তাগিদ, সংসদে দায়িত্বশীল ভূমিকার অঙ্গীকার ডাক্তার শফিকুর রহমানের। দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা, সতর্ক করলেন মির্জা ফখরুল। চাঁদাবাজদের রক্ষা নেই, হুঁশিয়ারি রবিউলের। সরকারের কার্যকর পদক্ষেপ চান ব্যবসায়ীরা। এনসিপিকে ভবিষ্যৎ নেতৃত্বের পরামর্শ সালাউদ্দিনের। সংসদে 6 আসনে সন্তুষ্ট নয়, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির কথা জানালেন নাহিদ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেষ পর্যন্ত যুদ্ধের ঘোষণা দিয়ে ইরানে বড় ধরনের হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশ ইসরায়েল। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে চলছে দফায় দফায় হামলা। এতে ইরানের একটি স্কুলে 50 জনেরও বেশি শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। ইরানও পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে থাকা কুয়েত, কাতার, সৌদি আরব ও বাহরাইনের মার্কিন ঘাঁটিগুলোতে। এমন পরিস্থিতিতে ইরানে হামলার পরিণতি ভয়াবহ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। গোটা মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সঞ্জিদা ইসলাম তন্নি, ডেস্ক রিপোর্ট। গেল কয়েক মাসের হুমকি আর হুঁশিয়ারির পর শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা ও তার মিত্র ইসরায়েল। শনিবার ভোরের আলো ফোটার সাথে সাথেই ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ আগ্রাসনে ক্ষতবিক্ষত ইরানের রাজধানী তেহরান সহ ইস্পাহান, কোম, কারাচ এবং কেরমানশাহ শহর। বিস্ফোরণের শব্দ শোনা গেছে তেহরানে খামেনির সদর দপ্তর ও প্রেসিডেন্সিয়াল প্রাসাদের কাছে। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ কিছু সরকারি স্থাপনা। এছাড়া হামলা হয়েছে তেহরানে থাকা ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, দেশটির পারমাণবিক শক্তি সংস্থা ও পারচিন সামরিক স্থাপনায়। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনহাব শহরের একটি স্কুলে হামলা চালিয়ে শতাধিক শিক্ষার্থীকে হত্যা করেছে বর্বর ইসরায়েলি বাহিনী। সময়ের সাথে সাথে বাড়ছে এই সংখ্যা, এতে আহত আরও অনেকে। থেমে নেই ইরানও। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালাচ্ছে ইরান। হামলা পাল্টা হামলায় চলছে গোটা মধ্যপ্রাচ্য। এমন পরিস্থিতিতে কোথায় আছেন, কেমন আছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান? মধ্যপ্রাচ্য কি পুড়ে ছাই হয়ে যাবে? ইরানের বিভিন্ন সংবাদ সংস্থা জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে নেই এবং তাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। সম্পূর্ণ সুস্থ, অক্ষত ও নিরাপদ আছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর আগে তেহরানের অতি সুরক্ষিত পাস্তুর জেলায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যেখানে প্রেসিডেন্টের কার্যালয় ও সর্বোচ্চ নেতার বাসভবন অবস্থিত। তবে হামলার পর দ্রুত প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাগুলো। দফায় দফায় পাল্টা হামলা চালিয়ে কড়া জবাব দিয়ে যাচ্ছে ইরানও। ইরানের হামলা থেকে ইসরায়েল তো বটেই, বাদ পড়ছে না সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে থাকা কোনো মার্কিন ঘাঁটি আর আমেরিকান সেনারা ইরানের হামলা থেকে রেহাই পাবে না বলে এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড। এ ঘোষণার পর ইরানের মুহুর্মুহু হামলায় কেঁপে ওঠে ইসরায়েল। বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। দেশটির উত্তরাঞ্চলে বিস্ফোরণের শব্দও শোনা গেছে। যুদ্ধ পরিস্থিতিতে সাধারণ জনগণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। সময়ের সাথে সাথে গোটা মধ্যপ্রাচ্যেই বাড়ছে হামলার তীব্রতা। তবে ইরানের একটি মিসাইল ভূপাতিতের দাবি করেছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়, কিন্তু কিছুক্ষণ পরেই রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের পর সাধারণ নাগরিকদের সামরিক ঘাঁটি থেকে দূরে নিজ বাড়িতে অথবা কোনো নিরাপদ স্থানে অবস্থানের নির্দেশ দিয়েছে কাতার সরকার।
কাতারে অবস্থানরত আমেরিকান কর্মীদেরও নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছে দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের সেখানেই অবস্থান করতে বলা হয়েছে। কাতারেই রয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা আল উদেইদ ঘাঁটিটি। কাতারের পর বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি ও সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এছাড়া সৌদি আরব, দুবাই, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ঘটনার পর নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে গালফভুক্ত দেশগুলো। সব ধরনের ফ্লাইট বাতিলের ঘোষণা করেছে কাতার ও তুরস্কের এয়ারলাইন্স। এর আগে শনিবার ভোরে ইরানের আগ্রাসন চালানোর কিছুক্ষণ পরই ইরানের খামেনি সরকারের পতন ঘটাতে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার নাম দেন অপারেশন এপিক ফিউরি। মিত্র ট্রাম্পের সুরে সুর মিলিয়ে ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানে চালানো হামলা দেশটির জনগণকে খুনি শাসকের হাত থেকে মুক্তি দেবে। তবে যথারীতি ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের হামলার নিন্দা না জানালেও সৌদি আরব, বাহরাইন, কাতার, জর্ডান ও কুয়েত তাদের দেশের মার্কিন ঘাঁটিতে তেহরানের চালানো হামলার কড়া নিন্দা জানাতে ভোলেনি। একই পথে পশ্চিমারাও মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্যও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত ব্রিটিশ রাষ্ট্রদূতদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশও দিয়েছে। তবে ইরানে যৌথ হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র অন্যায়ভাবে ইরানে হামলা চালিয়ে নিজের আসল রং দেখিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছে মস্কো। আর ইরানের হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লিয়েন। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ থেকে কাতার, দুবাই, সৌদি আরব, বাহরাইন, কুয়েত সহ মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট বন্ধের নির্দেশনা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের। ইরানে ইসরায়েলের হামলা এবং এ ঘটনায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলায় আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এ ঘটনায় মধ্যপ্রাচ্যের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর জের ধরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা ছাড়াও বিদেশি এয়ারলাইন্সগুলো মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট আপাতত বন্ধ রয়েছে। এ ঘটনায় এরই মধ্যে বাতিল হয়ে গেছে কয়েকটি ফ্লাইট। এদিকে উড়োজাহাজের বোর্ডিং সম্পূর্ণ করার পরও কয়েকটি ফ্লাইটের যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়েছে। বাতিল, স্থগিত বা পুনর্নির্ধারিত ফ্লাইটের যাত্রীদের অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য সহযোগিতা চেয়েছেন শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে মধ্যপ্রাচ্য যাওয়ার পরবর্তী ফ্লাইটের যাত্রীদেরকে 13636 নম্বরে কথা না বলে এয়ারপোর্টে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। অন্য ফ্লাইটের যাত্রীদেরও সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। বিরোধী দল জামায়াতের ইফতারে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দাওয়াত দেওয়ার জন্য জামাতকে ধন্যবাদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশ একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। হাজারো আত্মত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। এজন্য রাজনৈতিক দলগুলোকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, জাতিকে বিশ্বের বুকে একটি সম্মানের জায়গায় প্রতিষ্ঠিত করতে সরকারি ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামাতে ইসলামী। বিকেল 5:30টার দিকে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করতে রাজনীতিবিদদের শপথ নেওয়ার আহ্বান জানান তারেক রহমান। বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আজকে আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনের কাজ করার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন। সভাপতির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সংসদে গতানুগতিক ভূমিকা না রেখে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন তারা।
আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হিসাবে এই সংসদে ফাংশন করতে চাই না। আমরা চাই এই সংসদ হোক অর্থবহ, জনগণের সমস্ত চাওয়া পাওয়ার কেন্দ্র। সরকারি দল তারাও যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, আমরাও বিরোধী দলের অবস্থান থেকে দায়িত্বশীল গঠনমূলক ভূমিকা পালন করতে চাই। জামাত ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে বিএনপি ছাড়াও বাংলাদেশ খেলাফতে মজলিস, জাগপা, এনসিপি, নাগরিক ঐক্য, এলডিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ যোগ দেন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মকর্তা কর্মচারীদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী কার্যালয় এবং অধীনস্থ দপ্তর ও সংস্থার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের সাথে প্রথমবারের মতো মতবিনিময়ে তিনি এই আহ্বান জানান। তারেক রহমান বলেন, রাষ্ট্র এবং জনগণের কল্যাণে রাষ্ট্রের গোপনীয়তা এবং নিয়ম অনুবর্তিতা বজায় রেখে কাজ করতে হবে। দেশের মানুষ বিপুল ভোটে নির্বাচিত করে 5 বছরের জন্য বিএনপিকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। স্মরণ করিয়ে দেন, এই দায়িত্ব তখনই সঠিকভাবে পালন করা যাবে যখন প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা যথাযথভাবে সহায়তা করবেন। তারেক রহমান বলেন, তার সরকারের মূল লক্ষ্য সুখী সমৃদ্ধ দেশ গঠন। দেশ থেকে দুর্নীতি দূর করতে কর্মকর্তা কর্মচারীদের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্য, মানুষের নিরাপত্তা সহ বিভিন্ন খাতে নিজের পরিকল্পনা বাস্তবায়নে তার সরকার অঙ্গীকারাবদ্ধ। আপনাদের সকল কাছে আমার অনুরোধ থাকবে যে অবশ্যই আপনার স্ব অবস্থান থেকে যেখানে গোপনীয়তার বিষয় থাকবে সেখানে দয়া করে আপনারা রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে গোপনীয়তা রক্ষা করবেন, যাতে করে দেশ, রাষ্ট্র কোনো বিব্রতকর অথবা এমন কোনো অবস্থায় না পড়ে যেখানে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হতে পারে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রত্যেকটি ডিপার্টমেন্টের ডিসিপ্লিনের কিছু রুলস এবং রেগুলেশন আছে। আমার প্রত্যাশা থাকবে আপনাদের কাছে সেই রুলস এবং রেগুলেশনগুলো, ডিসিপ্লিনের ক্ষেত্রে আমরা কঠোরভাবে মেনে চলার চেষ্টা করব। ডিসিপ্লিনগুলোকে আমরা যদি মেনে চলি, স্বাভাবিকভাবে এটি আস্তে আস্তে মানুষের মধ্যে এই জিনিসগুলো ছড়াতে শুরু করবে এবং আমাদের পক্ষে সম্ভব হবে জাতিকে একটি ডিসিপ্লিন জায়গায় নিয়ে আসার জন্য। আমার মনে হয় আমি যতটুকু বলতে চেয়েছি আপনাদের কাছে, আমি যতটুকু বোঝাতে চেয়েছি আপনাদের কাছে, আমি যতটুকু সহযোগিতা চেয়েছি আপনাদের কাছে, আগামী যে দিনগুলো আমাদের সামনে আসবে, আমি দৃঢ়ভাবে আশাবাদী আপনাদের সকল রকম ইনশাল্লাহ সহযোগিতা আমি আপনাদের কাছে পাবো। আমার সরকার আপনাদের সকলের কাছে সহযোগিতা পাবে। আসুন আমরা সকলে যে যাবার অবস্থান থেকে আমরা কাজ করি, আমাদের এই দেশটিকে একটু হলেও যাতে আমরা পরিবর্তন করতে পারি ভালোর দিকে। দুর্নীতিবাজদের কোনো ছাড় নেই হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, কেবল ফ্যাসিস্ট নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এদিকে ঈদে পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া নিলে কঠোর শাস্তির ব্যবস্থা কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রিপোর্ট সিরাজুম মুনির শুভর। বিএনপি দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেয়নি, দেবেও না, জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, যার যেটা কাজ সে সেটা করবেন, যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুদক আছে। দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। এ সময় 2027 সালের মধ্যেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজ চালুর প্রতিশ্রুতি দেন মন্ত্রী। জোর দেন মাদক নিয়ন্ত্রণের বিষয়েও। ইতিমধ্যে তারা রেজিস্ট্রির কথা হয়েছে, তারা জমি থেকে আজকেই নির্ধারণ করবেন এবং তারা আশা করছেন যে 2027-এর মধ্যেই তারা এখানে ছাত্রভর্তি শুরু করতে পারবে। তো এটা আমাদের জন্য, ঠাকুরের জন্য সন্দেহ ভালো খবর। আমরা বিভিন্ন বিষয়গুলো আলোচনা করেছি, আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি মাদক নিয়ন্ত্রণের জন্য।
এবার অন্য যে কোনো সময়ের চেয়ে ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে নারায়ণগঞ্জে বিআইডব্লিউটি এর নির্মাণাধীন ভবন পরিদর্শনের সময় তিনি একথা বলেন। রবিউল আলম বলেন, পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায় করলে ফৌজদারি অপরাধ হিসেবে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সবকিছু আশা করছি এবার ঠিক থাকবে। গতবার মোটামুটি একটা স্বস্তির যাত্রা হয়েছে, এবার তার চেয়ে আরও বেশি মনোযোগী এবং আরও বেশি আপনার তৎপর থাকবে সব সংস্থাগুলি, বিশেষ করে ট্রাফিক বিভাগ, তারপর রয়েছে আমাদের নৌতে কোস্টগার্ড আছে, নৌ পুলিশ আছে, আনসাররা আছে, তারা কাজ করবে এবং আমাদের যে টিম আছে তারাও সার্বক্ষণিক থেকে নিশ্চয়ই অবাধ যাত্রা নিশ্চিত করবে। পরিবহন সেক্টরকে মেসেজ আমরা দিয়েছি, আমি ডেকে বসেছি, কোনো ভাড়া বাড়বে না, আর যারা এইভাবে ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর, জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, দুর্নীতি করলে শাস্তি পেতে হবে সরকারি দপ্তরের কর্মকর্তাদেরও। সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় করছিলেন তিনি। আইনমন্ত্রী বলেন, দুর্নীতিবাজ কর্মকর্তাদের শুধু চাকরি যাবে না, কঠিন সাজাও ভুগতে হবে। বাংলাদেশের রক্তের সিঁড়ি বেয়ে ফ্যাসিস্টদের পতন ঘটানো হয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রায় মহাসড়কে উঠেছে। সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর। যদি কোনো দুর্নীতির আশ্রয় কেউ নেয়, শুধু তার চাকরি যাবে, ডিপার্টমেন্টাল প্রসিডিং হবে, সেটা হবে না, সাথে তার বিরুদ্ধে একটা দুর্নীতির মামলাও হবে। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন। প্রথম আলোয় হামলার ঘটনার মধ্য দিয়ে সারা পৃথিবীর কাছে দেশের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এই সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করার কথা জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, এমন তাণ্ডব সভ্য সমাজের অংশ হতে পারে না, আর গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার প্রথম আলো অফিস পরিদর্শন শেষে এসব কথা বলেন তারা। উগ্রবাদীদের হামলার শিকার প্রথম আলো ভবনে চলছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী আলো। প্রদর্শনীর 11তম দিনে কারওয়ান বাজারে প্রথম আলো ভবনে ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, উপদেষ্টা ডাক্তার মাহাদি আমিন, ডক্টর জাহিদুর রহমান সহ বিশিষ্টজনরা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তি দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে প্রগতির দড়ি টেনে ধরতে চায়। এসব অপচেষ্টা রুখে দিতে সরকার বদ্ধপরিকর। এই সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই হামলার ঘটনায় স্থানীয় কূটনৈতিক মহল ও বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আর তথ্যমন্ত্রী বলেন, ব্যালটবিহীন সরকারের আমলে গণমাধ্যমের উপর যেমন হামলা হয়েছে, এই সরকারের আমলে তেমনটি হবে না। যদি দল মনোনয়ন দেয় তাহলেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যা লিখেছেন ব্যক্তিগত অভিপ্রায়। দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালামের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন জানান, ঢাকার সমস্যা নিরসন নিয়ে প্রশাসকের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আগামী বর্ষার আগে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া, জলাবদ্ধতা নিরসন নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। বলেন, ঢাকার নির্বাচিত সংসদ সদস্যদের দ্রুত সময়ের মধ্যে নাগরিক সেবা পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে ইশরাক হোসেন অভিযোগ করেন, ঢাকা 6 আসনে জামায়াতের প্রার্থী অস্বাভাবিক হারে ভোট পেয়েছে, যা কল্পনার বাইরে। ভোটার তালিকা তদন্ত করে দেখা উচিত এখানকার ভোটার কারা, কোথা থেকে এসেছে। ঢাকা 4 এবং 5 আসনে বিএনপির প্রার্থীদের পরিকল্পিতভাবে হারানোর ক্ষেত্রে ইন্টারিম সরকারের কেউ কেউ সহযোগিতা করেছে বলেও অভিযোগ করেন ইশরাক হোসেন। ঢাকা শহরের নাগরিক সমস্যা নিয়ে আজকে থেকে না, দীর্ঘদিন যাবৎ আমি কাজ করে আসছি এবং পার্টির বিভিন্ন ফোরামেও নাগরিক সমস্যা সংক্রান্ত যে কোনো প্রোগ্রামে আমি সবসময় যুক্ত থাকতাম। ঢাকা দক্ষিণের পক্ষ থেকে, ঢাকা উত্তর থেকে জনাব তাবিত আওয়াল ইমিডিয়েট পাস্ট ক্যান্ডিডেট হিসেবে আমরা কাজ করেছি।
আমি যেটা সামাজিক মাধ্যমে বলেছি সেটা আমার ব্যক্তিগত অভিপ্রায়। তবে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা অবশ্যই সামাজিক মাধ্যমে হয়তো পুরাটা এইভাবে লেখা যায় না, তার আগে পরে কিন্তু অনেকগুলা কথা রয়েছে। যদি দল আমাকে মনোনয়ন দেয় এবং যদি দল মনে করে যে আমি নির্বাচন করব এবং অন্য কেউ করবেন না, তাহলে পরেই আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারি। রাজনীতিতে চাঁদাবাজির কোনো স্থান নেই, এটি একটি সামাজিক ক্ষত বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই এর প্রশাসক মোহাম্মদ আব্দুর রহিম খান। তিনি বলেন, 18 মাসের অনির্বাচিত সরকারের সময়ও চাঁদাবাজির অভিযোগ ছিল, যা ব্যবসা বাণিজ্যে প্রভাব ফেলেছে। নির্বাচন পরবর্তী সময়ে স্থিতিশীল ও ব্যবসা বান্ধব পরিবেশ গড়তে চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। আমাদের দেশে পাবলিক অর্ডার অ্যাক্ট ব্যবসায়িক আস্থা গড়ে উঠে আইনের শাসন ও স্থিতিশীল পরিবেশের উপর। তবে সাম্প্রতিক বছরগুলোতে কঠোর মুদ্রানীতি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা চ্যালেঞ্জে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমেছে। বেসরকারি খাতের সম্প্রসারণেও এর প্রভাব ফেলেছে। নির্বাচন পরবর্তী এমন প্রেক্ষাপটে সমষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার পাশাপাশি নিরাপদ ব্যবসা পরিবেশের নিশ্চিত করার উপর জোর দিয়েছেন ব্যবসায়ী নেতারা। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত মতবিনিময় সভায় উঠে আসে চাঁদাবাজি, অনিয়ম, দুর্নীতি, প্রশাসনিক জটিলতার নানা বিষয়। অবৈধ চাঁদাবাজি, অনিয়ম, দুর্নীতি, প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রিতা ব্যবসা পরিচালনার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এসব সমস্যা ব্যবসার ব্যয় বাড়ায় এবং দেশীয় ও বৈদেশিক বিনিয়োগ নিরুৎসাহিত করে। তাই সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা, নীতি নির্ধারক প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক মন্ত্রণালয়গুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। এইখানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কেউ যদি প্রতিযোগিতার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে কেউ নিয়োজিত হয়, সেটা প্রতিহত করাই আমাদের কাজ। সেই ক্ষেত্রে আপনারা নিজেরাও আমাদের কাছে অভিযোগ করতে পারেন, অথবা আমাদেরকে ইনফরমেশন দিলে আমরা সুমোটো মামলা করে সেই ধরনের ব্যবস্থা নিতে পারি। 18 মাসের অনির্বাচিত সরকারের সময়ও চাঁদাবাজির অভিযোগ ছিল বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই এর প্রশাসক। বলেন, গণতান্ত্রিক পরিবেশ ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা ছাড়া আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকে না। আমরা ঘুরে ফিরেই আজকে আলোচনায় আসছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আরেকটা হলো বাজার ব্যবস্থাপনা। সত্যিকার অর্থে গণতান্ত্রিক পরিবেশ ছাড়া এই দুটোর কোনোটাই স্বাভাবিকভাবে কাজ করার কোনো সুযোগ নেই। দ্বিধা নাই যে এই দুটি ক্ষেত্রে আমাদের সমস্যাও ছিল। জনগণের আস্থা কোথায়? জনগণের আস্থা থাকবে গণতান্ত্রিক ব্যবস্থার উপরে। সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন, নির্বাচন পরবর্তী সময়ে স্থিতিশীল ও ব্যবসা বান্ধব পরিবেশ গড়তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। বিশ্বের বিভিন্ন দেশ, এমনকি প্রতিবেশী দেশেও, ইন্ডিয়াতেও জিনিসপত্রের দাম কমে যায়, কাপড় চোপড়ের দাম কমে। ইউরোপে আপনার বড়দিনের আগে পরে দেখবেন যে মার্কেট সয়লাভ হয়ে যায়, মানে এই সমস্ত ওই মূল্যহ্রাসের ইয়াতে। আর আমরা কেমনে জিনিসের দাম বাড়াবো সেই চিন্তায় থাকি। অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সকলের সমষ্টিক প্রচেষ্টার উপরও জোর দিয়েছেন ব্যবসায়ী নেতারা। নাগরিকের জীবন মান উন্নয়ন করবে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। নিজেদের মধ্যে তর্ক বিতর্ক থাকলেও জাতীয় স্বার্থে এক থাকব। জাতীয় সংসদ হবে আলোচনার কেন্দ্রবিন্দু বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এবার 6টি আসনে জিতলেও এনসিপি একদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। দলটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব বলেন। এই সময়ে জুলাই সনদ বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। প্রতিষ্ঠার 1 বছর পালন করল তরুণদের সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার রাজধানীর আবহানী মাঠে প্রতিষ্ঠা বার্ষিকী, ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। এতে অংশ নেন দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিশিষ্ট নাগরিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ মন্ত্রী পরিষদের সদস্যরা। এতে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সবাই জাতীয় স্বার্থে এক থাকব। সংসদে তর্ক বিতর্ক থাকবে, তবে সবকিছু সমাধান হবে সংসদে। গণতন্ত্রের মাঠে শত ফুল ফুটবে। অনেক ফুলকে আমরা দেখেছি যারা শুধু রাজনৈতিক সাইনবোর্ড হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এনসিপি যেন সত্যিকার অর্থে এদেশের মানুষকে প্রতিনিধিত্ব করে, এদেশের জনমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে। 2024 জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের শহীদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষাকে যেন বাস্তবায়ন করে।
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচনে অংশ নিয়ে 6টি আসনে জয়ী হয়ে এনসিপি মানুষের আস্থার জায়গা তৈরি করেছে। এ সময় সরকারের প্রতি জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি। জুলাই সনদে ঐক্যমতের ভিত্তিতে 48টি সাংবিধানিক পরিবর্তনের যে সংস্কারে আমরা সবাই স্বাক্ষর করেছি, যেটা বিপুল গণভোটের মধ্য দিয়ে হায় জয়যুক্ত করে এদেশের জনগণ রক্ত দিয়ে গড়া জুলাই সনদের প্রতি সমর্থন জানিয়েছে, সরকারি দলের উচিত হবে না সেগুলো বাস্তবায়ন না করে তার কোনো ব্যতিক্রম, কোনো সামান্য বিচ্যুতিও কিন্তু এদেশের জনগণের কাছে মোটেই পছন্দ হবে না। সমাপনী বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দলের নেতাকর্মীদের সামনের দিনে স্থানীয় নির্বাচনে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। সামনে স্থানীয় সরকার নির্বাচন, আমরা স্থানীয় সরকার নির্বাচন দ্রুত হবে সেই প্রত্যাশা রাখবো। সারা দেশে এনসিপির প্রতি আহ্বান থাকবে যে আপনারা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেন। তৃণমূল সংগঠনকে আমরা শক্তিশালী গড়ে তুলতে চাই। এবারে নির্বাচনে 6টি আসন আমরা বিজয় লাভ করেছি, আমরা এটাতেই সন্তুষ্ট নই। আমরা সামনের দিনগুলোতে আমাদের এই অর্জনকে আমরা বৃদ্ধি করব। বিগত সময় সকল গণহত্যার বিচারের দাবিতে এনসিপি সরব থাকবে বলেও জানান নাহিদ ইসলাম। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। 12 কোটি টাকা চাঁদার দাবিতে দ্বিতীয় দফায় দেশের শীর্ষস্থানীয় রপ্তানিকারক, শিল্প উদ্যোক্তা ও স্মার্ট গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমানের বাড়িতে সশস্ত্র হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সকালে চট্টগ্রাম মহানগরীর চন্দনপুরায় তাঁর বাসভবনে এই হামলার ঘটনা হয়। বাড়ির সামনে পুলিশ প্রহরা থাকলেও পেছনের দিক দিয়ে এই হামলা হয়। সকাল 6:30টার দিকে 4 সশস্ত্র সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করে মুস্তাফিজুর রহমানের বাড়ি লক্ষ্য করে এতে জানালার কাঁচ ভেঙে যায়। 2 জনের হাতে ছিল চাইনিজ রাইফেল আর একজনের হাতে শটগান, অন্যজনের হাতে পিস্তল। লোকজন আতঙ্কে চারদিকে ছোটাছুটি করে। ফিল্মি স্টাইলে গুলি ছুড়ে কয়েক মিনিটের মধ্যে চলে যায় সন্ত্রাসীরা। এর আগে গত 2 জানুয়ারি চাঁদাবাজির দাবিতে হামলার ঘটনা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে 3 জন ছিল, এখান থেকে গুলি করছে, আর কয়েকজন ছিল ওই মাথায়। এর গুলি যখন করছে যাই দিক দিয়ে চলে গেছে। কালো কালো কাপড় দিয়ে আসছে, ব্যাকপ্যাক নিয়ে আসছে। তারা গুলি করার পর সাথে সাথে ব্রিজ দিয়ে পার হয়ে কার করে চলে গেছিল। তার আগে একবার হামলা করছে, তখন সামনের দিক থেকে করছিল, ফ্রন্ট সাইড থেকে, আর রাস্তা করছে এটা ব্যাক সাইড থেকে। বিষয় হচ্ছে এটা তার আগে একবার হামলা করছে, এখন এটা সেকেন্ড টাইম। আমি পেছনে থাকি, এখন গুলির শব্দ শুনে বেরোই, দেখি আবার সাদদের বাসায় গুলি করছে। ওরা চাচ্ছে চাঁদার বিষয়ে বড় অ্যামাউন্টে চাঁদা করতেছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মানুষের যাতায়াত সহজ করতে একটা গ্রহণযোগ্য উপায়ে ফুটপাত দখলমুক্ত করা হবে। শনিবার বিকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার 18 নং ওয়ার্ডে নিউ মার্কেট ফুট ওভারব্রিজ উদ্বোধনকালে তিনি একথা বলেন। ফুটপাতে সাধারণত বসে, তার নিচে তার আশেপাশে কোনো অবস্থাতে, কোনো রেফারেন্সে, কোনো অবস্থাতে সেটা গ্রহণ করা হবে না। ফুটপাত নিয়ন্ত্রণ করে একান্তই দরকার। এটা দারুণভাবে মানুষের চলাচলকে ব্যাহত করছে, যানজট সৃষ্টি করছে। আমরা এটা পরিকল্পিতভাবে সেটা করতে চাই, পর্যায়ক্রমে করতে চাই। দীর্ঘদিন ধরে বেহাল দশা রাজধানীর পরিবাগের ফুট ওভারব্রিজের। প্রতিদিন হাজারো পথচারীর ব্যবহৃত এই ব্রিজ এখন মৃত্যুফাঁদ। অনেকটাই পরিত্যক্ত ফুট ওভারব্রিজটি গেল 1 বছরেও বেশি সময় ধরে অকেজো হয়ে পড়লেও মেরামতের বালাই নেই কর্তৃপক্ষের। অবহিত করার পর দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক আব্দুস সালামের। আল মাসুম সবুজের তোলা ছবিতে শুভ মাহফুজের রিপোর্ট। রাজধানীর শাহবাগ ও বাংলা মোটর সড়কের সংযোগস্থলে অবস্থিত পরিবাগ ফুট ওভারব্রিজ। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে বাংলা মোটর পর্যন্ত লম্বা দূরত্বের এই সড়কের মাঝে নেই কোথাও জেব্রা ক্রসিং, যার কারণে যাতায়াতকারী পথচারীদের একমাত্র উপায় পরিবাগের এই ফুট ওভারব্রিজ। যদিও গেল 1 বছর ধরে অনেকটাই পরিত্যক্ত হয়ে আছে হাজার মানুষের রাস্তা পারাপারের এই মাধ্যমটি। ব্রিজটির বাংলা মোটর প্রান্তের সিঁড়ির মাঝের অংশ সম্পূর্ণ ভেঙে পড়েছে। অন্য অংশের সিঁড়িগুলোরও মরিচা ধরে ছোট বড় ফাটল ধরে নড়বড়ে হয়ে আছে। ব্রিজের উপরে এবং নিচে গড়ে উঠেছে নেশাগ্রস্তদের আড্ডা ও মলমূত্র ত্যাগের স্থান। প্রবেশপথে ঝুঁকিপূর্ণ ও মৃত্যুফাঁদ লিখে রাখলেও দীর্ঘদিন থেকেই মেরামতের বালাই নেই কর্তৃপক্ষের। উপায় না পেয়ে দুর্ঘটনার ঝুঁকি মাথায় নিয়েও অনেকে রাস্তা পারাপারের জন্য ব্যবহার করছেন ব্রিজটি। ভয় লাগছে, কিন্তু ডিভাইডেড মানে রাস্তায় ওই পাশে যাওয়ার মতো এইখানে আর এইটা ছাড়া আর অন্য কোনো ওয়ে নাই।
এজন্য ঝুঁকি থাকা সত্ত্বেও আশা লাগলো আর কি। কারণ আমাকে অনেক দূর সামনে দিয়ে ঘুরে আসতে হবে, ইফতারের সময় হয়ে গেছে, যেন তাড়াহুড়ো করে জন্য এখান দিয়ে পার হইলাম। ব্রিজটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, দুই পাশেই আটকানো, ব্রিজের নিচে ময়লা, এখান থেকে পার হতে পারতেছি না, এখান থেকে আবার এক্সট্রা রিক্সা নিয়ে যাইতে হবে। জেব্রা ক্রসিং না থাকলেও অনেকেই আবার দীর্ঘ সময় অপেক্ষা করে নিচ দিয়ে রাস্তা পার হচ্ছেন। দীর্ঘদিন থেকে বৃষ্টির এমন অচল অবস্থার পরও কর্তৃপক্ষের পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে পথচারীরা। এটার অবস্থাটা আস্তে আস্তে খুব খারাপ হয়ে গেছে, কিন্তু আজকে তো দেখলাম যে সাইনবোর্ডই টানানো, এটা টানে তো লাভ নাই। কাজ করতে হবে, পাবলিকের যাতে অসুবিধা না হয় সেটা দেখতে হবে, লাগাই লাভ কি? মানুষ তো এর উপর দিয়ে ডিঙে আসতেছে। ওইটা আগে থেকে ইউজ করা যাচ্ছিল না, শুধু এইটা আর এটা ইউজ করা যাচ্ছিল, এখন ওইটাও ওই পাশটা খুব ভেঙে গেছে। এটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এই এলাকার লোকজনের জন্য। এই বিষয়ে জানতে চাইলে দ্রুত মেরামতের আশ্বাস দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম। পরিবারে বলছেন আপনি, সেটা আমি দেখবো, যত দ্রুত সম্ভব সেটাকে চালু করা যায় আমি ব্যবস্থা করব। চলাচলের অনুপযোগী ফুট ওভারব্রিজগুলো দ্রুত সময়ের মধ্যে মেরামত করার কথাও জানান দক্ষিণ সিটির প্রশাসক। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতেই পরিকল্পিতভাবে কিশোরীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সকালে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক। বলেন, এ ঘটনায় সবশেষ শনিবার রাতে নুরা ও হজরত আলী নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 7 জনে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। গ্রেপ্তারকৃতদের রিমান্ড আবেদন সহ রবিবার আদালতে হাজির করা হবে। এজাহারের নাম ছিল 9 জন আসামি, এর সাথে ধর্ষণ এবং খুনের সাথে জড়িত ছিল 4 জন। এছাড়াও এই ঘটনাকে কেন্দ্র করে সালিশ বৈঠকে জড়িত ছিল আরো 5 জন। টোটাল 9 জন আসামি নাম এজাহারভুক্ত ছিল। তাদের মধ্যে আমরা 4 জন ধর্ষণকারীকেই গ্রেপ্তার করতে নরসিংদী জেলা পুলিশ সক্ষম হয়। পাশাপাশি যারা সালিশ করেছিল তাদের মধ্যে আমরা 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। অর্থাৎ ধর্ষণ এবং খুন সহ সালিশ যারা করেছে মোট আসামি ছিল 9 জন, তার মধ্যে আমরা 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা মেডিকেল রিপোর্ট পেলে আমরা নিশ্চিত হব যে ধর্ষণ সহ খুন হয়েছে কিনা। ইফতারে বাহারি পদের কাবাব কিংবা কয়েক পদের জিলাপি, সাথে হালিম, নান, রুটি কিংবা লাচ্ছা পরোটা। ইফতার মানে ঢাকায় যেন উৎসবের আমেজ। রেস্তোরাঁগুলোও তাই ক্রেতাদের জন্য সুস্বাদু সব খাবারের পসরা সাজিয়ে বসে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। একটা ভিন্ন আঙ্গিকে সেজেছে রাজধানীর রেস্তোরাঁগুলো। রোজাদারদের কথা মাথায় রেখে বিকাল থেকে থাকছে ইফতারের বাহারি আয়োজন। শনিবার ছুটির দিনেও জমজমাট রাজধানীর মতিঝিল এলাকার রেস্তোরাঁগুলো। জমজমাট ইফতারের বেচাকেনা। চলতি পথে বিভিন্ন ধরনের কাবাব, পরোটা, হালিম, রোস্ট, বিরিয়ানি সহ নানা স্বাদের খাবারের আয়োজনে খুশি ক্রেতারাও। নিলাম মাটন খিচুড়ি, আর নিলাম চিকেন ফ্রাই, নিলাম বেগুনি, নিলাম জিলেপি, নিলাম 2-3 রকমের শিক, জিলাপি, হালিম, শর্মা, চিকেন, আর ছিল লাবান, বোরহানি। সারাদিন রোজা শেষে জিলাপি, বুন্দিয়া, চপ, এই যে আপনার অন্যান্য যেগুলো জিনিস তৈরি আছে কাবাব, এগুলোতে ইফতারি করতে ভালো লাগে, এমন নিজে তৃপ্তি লাগে। নিচ্ছি তো অনেক কিছু, ইফতারের আইটেম কয়টা বলবো, আর তেহারি নিচ্ছি। আমি আমার মেয়ের শ্বশুর বাড়ি। বিক্রেতারা বলছেন, রমজানে চাহিদার শীর্ষে আছে কাবাব সহ বিভিন্ন ভাজা পোড়া আইটেম। রমজানে ইফতার তৈরিতে বিশেষ যত্নবান তারা। কাবাব আইটেমটা একটু বেশি যাচ্ছে দেখছি। এছাড়া মাটন লেগ রোস্ট আছে, সাথে কোয়েলের একটা আইটেম করেছি আমরা, গ্রিলও চলছে, মোটামুটি সব আইটেমই যাচ্ছে। আলফাম চিকেন আছে, অ্যারাবিয়ান চিকেনটাও যাচ্ছে, এটাও স্মোকি ফ্লেভার হয়। এছাড়া চিকেন মালাই বড়ি আছে, এটা খুবই ভালো যাচ্ছে, রেসপন্স আছে। রমজান জুড়ে ইফতারের এই বিশেষ আয়োজন সময়ের সাথে রাজধানীবাসীর সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। ক্রেতারা বলছেন, শুধু মুনাফা নয়, খাবারের মানের বিষয়েও সচেতন হবেন বিক্রেতারা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। কয়েক বছর ধরে শরীয়তের বিধান উপেক্ষা করে কেউ কেউ সৌদি আরবের সাথে মিল রেখে
দেশে রোজা ও ঈদ পালন মুসলমানদের মাঝে অনৈক্য ও বিভ্রান্তি তৈরি করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ হেলাল কমিটি। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বক্তারা। তাদের মতে চন্দ্র মাসের সঠিক তারিখ নির্ণয় ও ইসলামী শরীয়তের বিধিবিধান পালনের ক্ষেত্রে কুরআন হাদিসের অপব্যাখ্যা জনমনে এই বিভ্রান্তি সৃষ্টি করছে। বলেন, কিছু অঞ্চলে ব্যক্তি উদ্যোগেও এমনটা হচ্ছে। রোজা ও ঈদের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের ক্ষেত্রে শরীয়তের সঠিক পদ্ধতি অনুসরণ করা অপরিহার্য বলে মনে করেন তারা। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মোহাম্মদ আসিউর রহমান, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর ও বাংলাদেশ হেলাল কমিটির আহ্বায়ক ডক্টর মুফতি কাফিলউদ্দিন সরকার সালেহি সহ আরও অনেক উলামা মাশায়েখ উপস্থিত ছিলেন। এদিকে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে পাকিস্তান ও আফগানিস্তান। ইসলামাবাদের হামলায় এ পর্যন্ত ৩৩০ জন আফগান তালেবান নিহত হয়েছে। পাকিস্তানে নিহত অর্ধশতাধিক। শনিবার দফায় দফায় বিমান ও ড্রোন হামলায় আবারও কেঁপে উঠে দুই দেশের মাঝে। আফগানিস্তানের কিলা সাইফুল্লাহ সেক্টরে আলাজিরগা থানা সামরিক পোস্ট, রহিম থানা পোস্ট, খাইবার উমারি এবং নস্কি পোস্টেও হামলা চালায় পাকিস্তান। ইসলামাবাদের হামলায় 89টি আফগান চৌকি এবং 135টি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। পাকিস্তানের ড্রোন ভূপাতিত করার দাবি তুলছে কাবুল। পাল্টা পাকিস্তানের মিরান শাহ এবং স্পিন ওয়ামে সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তান। এদিকে যুদ্ধের লাগাম টানার প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সমর্থন জানিয়ে বলেছেন, ইসলামাবাদ খুবই ভালো করছে। যদিও ইউরোপীয় কাউন্সিল সহ সৌদি আরব, তুরস্ক, কাতার উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে। পাকিস্তান আলোচনার প্রস্তাব নাকচ করে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। জানুয়ারি মাসের আইসিসি সেরা নারী খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের সোবাহানা মুস্তারি। নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে দারুণ পারফরমেন্সের স্বীকৃতি পেলেন সোবাহানা মুস্তারি। এই লড়াইয়ে সোবাহানা মুস্তারিকে হারাতে হয়েছে আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস ও আমেরিকান বাঁহাতি পেসার টারা নরিসকে। টি-20 বাছাই পর্বে সোবাহানা মুস্তারি 6 ম্যাচে 45 গড় এবং 145 স্ট্রাইক রেটে 229 রান করেছিলেন। বাংলাদেশকে অপরাজিত থেকে বিশ্বকাপে তুলে আনার পথে ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা ক্রিকেটার হলেন সোবাহানা মুস্তারি। এর আগে 2023 সালে নভেম্বরে নাহিদা আক্তার প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা নারী ক্রিকেটারের মুকুট জিতেছিলেন। এদিকে পুরুষ বিভাগে জানুয়ারি মাসে আইসিসির সেরা ক্রিকেটার হয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারেল মিচেল। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের জয়ে টানা 2টি সেঞ্চুরি করে বড় অবদান রাখেন মিচেল। 1-0 পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডে 2-1 এই ওয়ানডে সিরিজ জিতেছে। তাতে দ্বিতীয় ম্যাচে 131 এবং তৃতীয় ওয়ানডেতে করেছেন 137 রান। 3 ম্যাচে 176 গড়ে 352 রান করে সিরিজের সেরা হয়েছেন মিচেল। এই পারফরমেন্সে ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠে আসেন এই নিউজিল্যান্ড তারকা। আইসিসির মাস সেরা হতে মিচলে হারিয়েছেন ভারতের টি-20 অধিনায়ক সূর্যকুমার যাদব ও ইংল্যান্ড তারকা ব্যাটসম্যান জো রুটকে। বাংলাদেশ গলফ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হলো আজ। গঠনতন্ত্র অনুযায়ী গলফ ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। 21 সদস্যের কার্যনির্বাহী কমিটির 20 পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন। শুধুমাত্র সহসভাপতির একটি পদে 2 জন প্রার্থী থাকায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার কুর্মিটলা গলফ ক্লাবে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। 50 জন সদস্যের 46 জন ভোট দেন। তবে 2 প্রার্থী সমান 23টি করে ভোট পাওয়ায় লটারির মাধ্যমে পরিচালনা বিভাগের সহসভাপতি নির্বাচন করা হয়। লটারিতে মেজর জেনারেল কাজী ইফতেখার উল আলমকে পেছনে ফেলে আগামী 3 বছরের জন্য নির্বাচিত হন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাসুদ রাজ্জাক। নির্বাচন শেষে বাংলাদেশ গলফ ফেডারেশনের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এছাড়াও দেশের বিভিন্ন গলফ ক্লাব সমূহের কাউন্সিলর আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা, তেহরান, ইস্পাহান, কোম, কারাত শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ, 53 শিশু শিক্ষার্থী সহ প্রাণহানি বাড়ছে।
ঢাকা থেকে কাতার, দুবাই, সৌদি, বাহরাইন, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত। অনাকাঙ্ক্ষিত ঘটনায় যাত্রীদেরকে সহানুভূতি শাহজালাল কর্তৃপক্ষের। জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী তারেক রহমান ঐক্য রক্ষার তাগিদ, সংসদে দায়িত্বশীল ভূমিকার অঙ্গীকার ডাক্তার শফিকুর রহমানের। দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা, সতর্ক করলেন মির্জা ফখরুল। চাঁদাবাজদের রক্ষা নিয়ে হুঁশিয়ারি রবিউলের। সরকারের কার্যকর পদক্ষেপ চান ব্যবসায়ীরা। এনসিপিকে ভবিষ্যৎ নেতৃত্বের পরামর্শ সালাউদ্দিনের। সংসদে 6 আসনে সন্তুষ্ট নয়, স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুতির কথা জানালেন নাহিদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।